বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও কূটনীতিক অঙ্গনে এক রহস্যময় ও প্রভাবশালী চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান। দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে জামাতে ইসলামী কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারত সবাই এখন এই ঝানু কূটনীতিকের রাজনৈতিক চালের গভীরতা টের পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দৃশ্যপটে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ডক্টর খলিলুর রহমান জুটি এক অবিশ্বাস্য খেলা খেলছেন, যেখানে মূল রশিটি রয়েছে ডক্টর ইউনূসের হাতে। এই জুটির কৌশলী রাজনৈতিক চালের সামনে দেশের প্রধান দল বিএনপি এখন অনেকটাই পুতুলের মতো আচরণ করছে এবং জামাতও তা নীরবে মেনে নিতে বাধ্য হচ্ছে। ডক্টর খলিলুর রহমানের এই আকস্মিক উত্থান ও আধিপত্য সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিএনপির শীর্ষ নেতা ও অ্যাক্টিভিস্টরা। উদাহরণ হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকেই দেশের ডিফেক্টর প্রাইম মিনিস্টার বা কার্যত প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেন, সালাউদ্দিন আহমেদের কথা বলা যাক। অতীতে এই সালাউদ্দিন আহমেদ ডক্টর খলিলুর রহমানকে অত্যন্ত কড়া ও নোংরা ভাষায় গালাগালি করেছিলেন। একজন বিদেশি নাগরিককে কেন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ে একজন বিদেশি নাগরিক কিভাবে রিপোর্ট করবেন এবং সরকারের এই সিদ্ধান্তের পেছনে কোনো কাণ্ডজ্ঞান আছে কিনা তা নিয়েও তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তবে রাজনীতির চাকা ঘুরতে সময় নেয়নি। সেই সালাউদ্দিন আহমেদকে এখন বিমানবন্দরে ডক্টর খলিলুর রহমানকে প্রোটোকল দিতে হয়। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডক্টর খলিলুর রহমানের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলতে পারলেই সালাউদ্দিন আহমেদ এখন গর্ববোধ করেন এবং তাকে খলিল ভাই বলে সম্বোধন করেন। একই অবস্থা বিএনপির ফেসবুক অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে দৃশ্যমান। ডক্টর জাহের টেক থেকে শুরু করে ডিসপিকেবল মাদারবোর্ড ফার্ম আব্দুল সালাম সহ যারা অতীতে ডক্টর খলিলুরের বিরুদ্ধে নানান কটু কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন, তারা এখন অতীতের সেই সব পোস্ট ও ভিডিও ডিলিট করতে বাধ্য হচ্ছেন, কারণ রাজনৈতিক বাস্তবতায় খলিলুর রহমান এখন তাদের কাছে হর্তাকর্তা বা আব্বার মতো আসনে অধিষ্ঠ হয়েছেন। শত বিরোধিতার মুখেও খলিল নিজের জায়গায় অটল থেকেছেন এবং তার বিরোধিতাকারীরাই মাঠ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন। দেশের একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নির্বাচনে জিতে ক্ষমতায় আসলেও দলটির নিজস্ব কোনো পররাষ্ট্রনীতি বর্তমানে কার্যকর নেই। ডক্টর খলিলুর রহমান পুরো বিএনপিকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন এবং তার নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী এখন দেশ পরিচালিত হচ্ছে। এদিকে জামাতে ইসলামীর অবস্থাও এখানে বেশ কৌতূহল উদ্দীপক। ডক্টর খলিলুর রহমান প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীতে বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এ বিষয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের সংঘাত আখ্যা দিয়ে জামাত সামান্য আপত্তি তুলেছিল। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি বক্তব্যকে কেন্দ্র করে তারা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল। এছাড়া দেশের রাজনৈতিক আকাশে গুঞ্জন রয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার ফলাফল মূলত 2025 সালের 13 জুনে লন্ডনে বসে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার মাধ্যমে মেটিকুলাস ডিজাইন বা সূক্ষ্ম কারচুপির ব্লুপ্রিন্ট হিসেবে খলিলুর রহমানের নেতৃত্বে নির্ধারিত হয়েছিল। অবশ্য বিশ্লেষকরা এগুলো সুনির্দিষ্ট প্রমাণহীন নিছক রাজনীতিক কল্পনা বলেই মনে করেন। তবে তাত্ত্বিক আপত্তি থাকলেও ব্যক্তি খলিলুর রহমানের বিরুদ্ধে জামাতের বড় কোনো ক্ষোভ নেই। জামাত সাধারণত তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে ভারতের দালাল বলে গালি দিলেও খলিলকে তারা সেই তকমা দিচ্ছে না। আবার আমেরিকার সাথে কৌশলগত সম্পর্কের কারণে তারা খলিলকে আমেরিকার দালাল হিসেবেও আখ্যায়িত করছে না। অতীতে মানবিক করিডোর সহ যেসব কূটনীতিক পদক্ষেপ বিএনপির আপত্তি ছিল, জামাত তখন খলিলকে সমর্থন দিয়েছিল। বর্তমানে ডক্টর খলিলের পররাষ্ট্রনীতিতে জামাত অত্যন্ত সন্তুষ্ট। ডক্টর খলিলুর রহমানের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চমক হচ্ছে ভারতের লাগাম টেনে ধরা। অতীতের তারেক রহমান বা বিএনপি ভারতের সাথে এক ধরনের আপোষের রাজনীতি করলেও ডক্টর খলিল ভারতকে পুরোপুরি চাপে বা টাইটের ওপর রেখেছে। কৌশলগত কারণে তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড
বিসিবি ভারতপন্থীদের হাতে তুলে দিয়েছেন বা ভারতের সাথে এক ধরনের আবেগের জায়গায় আপোস করেছেন। তবে বিশ্লেষকদের মতে বিসিবিকে একটি রাজনৈতিক হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে ভারতের কাছ থেকে আরও বড় কিছু আদায় করার খেলা খেলছেন খলিল। একদিকে বিসিবি দিলেও অন্যদিকে ভারতকে চরম কূটনীতিক ও সামরিক শিক্ষা দিচ্ছেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বা প্রজেক্ট, চীনকে দেয়া পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান ক্রয় এবং তুরস্কের সাথে এক অভূতপূর্ব কৌশল সামরিক সম্পর্ক গোড়াপত্তন সবই ডক্টর খলিলের সুদূরপ্রসারী ফরেন পলিসির অংশ। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ভারতকে এভাবে নাকানি চুবানি খাওয়াতে পারেনি, যা ডক্টর ইউনূস ডক্টর খলিল জুটি করে দেখিয়েছেন। এর ফলে ভারত এখন মরিয়া হয়ে পুশিন বা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করার মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টা করছে, কিন্তু তাতেও খলিল দমে যায়নি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন করতে সহযোগিতা করার দোহাই দিয়ে ভারতে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে খেলতো, খলিল ইউনূস জুটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সেদিন আর নেই। ডক্টর খলিলের কূটনীতিক চালের আরেকটি বড় সাফল্য হলো তুরস্কর সাথে সম্পর্কের নাটকীয় পরিবর্তন। কিছুদিন আগেও বিএনপির ছাত্র সংগঠক বা সমর্থকরা তুরস্ককে নিয়ে সমালোচনা করত এবং গুজব ছড়িয়েছিল যে তুরস্কের সাবেক গোয়েন্দা প্রধান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নাকি তারেক রহমানকে হত্যা করতে চান। অথচ খলিলের সুনিপুণ মেকানিজমে আজ সেই বিএনপি তুরস্কের প্রশংসায় পঞ্চমুখ। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের বৈশ্বিক মর্যাদাকে কাজে লাগিয়ে খলিলুর রহমান ভারতের আধিপত্যের লাগাম টেনে ধরেছেন। সাম্প্রতিক ঢাকা ও আঙ্কারার মধ্যে কেবল সাংস্কৃতিক সম্পর্কই নয়, বরং প্রতিরক্ষা ও এভিয়েশন খাতে যৌথভাবে কাজ করার যে চুক্তি বা কৌশলগত ডাইমেনশন তৈরি হয়েছে, তা খলিলুর রহমানের মাস্টার প্ল্যানের ফসল। এই এভিয়েশন ও কৌশলগত জোটে ইতিমধ্যে পাকিস্তানকে যুক্ত করা হয়েছে, চীনকে যুক্ত করা হবে এবং এখন তুরস্কের সাথে সামরিক সম্পর্ক দৃঢ় হচ্ছে। আঞ্চলিক ভূরাজনীতিতে চীন, পাকিস্তান, তুরস্ককে নিয়ে বাংলাদেশের এই নতুন অক্ষ গঠন ভারতের মোদী সরকার এবং দেশের মাটিতে আওয়ামী লীগের জন্য এক বিরাট অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শত বিতর্কের ঊর্ধ্বে উঠে ডক্টর খলিলুর রহমান প্রমাণ করেছেন যে কূটনীতিক দাবার বোর্ডে তিনি এক অনন্য প্রভাবশালী অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড়। ডক্টর খলিলুর রহমানের এই বহুমাত্রিক কূটনীতিক চাল কেবল আন্তর্জাতিক অঙ্গনেই নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন তুরস্ক, চীন, পাকিস্তান অক্ষের সাথে বাংলাদেশের এই মাখামাখি দেশের ভেতরের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অলিখিত নিয়ম ছিল যে ক্ষমতায় টিকে থাকতে হলে দিল্লির আশীর্বাদ অপরিহার্য, কিন্তু খলিল ইউনূস জুটি সেই পুরনো ধারণাকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারা বিশ্বমঞ্চে প্রমাণ করেছেন যে আঞ্চলিক পরাশক্তিদের চাপের মুখে মাথা নত না করে বিকল্প শক্তির ভারসাম্য তৈরি করে রাষ্ট্র পরিচালনা সম্ভব। এই পুরো প্রক্রিয়া সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক সংকটে পড়েছে বিএনপি। দলটির তৃণমূল কর্মীরা যেখানে এখনও ভারতের প্রভাব নিয়ে সন্দিহান, সেখানে তাদের শীর্ষ নেতৃত্ব ডক্টর খলিলের তৈরি করা ছক অনুযায়ী চলতে বাধ্য হচ্ছে। দলের ভেতরে গুঞ্জন রয়েছে যে তারেক রহমানের ওপর ডক্টর খলিলের আন্তর্জাতিক লবিং ও প্রভাব এতটাই জোরালো যে বিএনপির নীতি নির্ধারকরা খলিলের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহস পাচ্ছেন না। এমনকি খলিলুর রহমানের এই একচ্ছত্র আধিপত্যের কারণে বিএনপির ভেতরে এক ধরনের চাপা ক্ষোভ ও নেতৃত্বহীনতার সংকট তৈরি হচ্ছে, যা তারা প্রকাশ্যে স্বীকার করতে পারছে না। অন্যদিকে জামাতে ইসলামী এই পরিস্থিতিকে অত্যন্ত চতুরতার সাথে নিজেদের অনুকূলে ব্যবহার করছে। ডক্টর খলিল যখন প্রকাশ্য কূটনীতিতে ভারতকে ব্যস্ত রেখেছেন, জামাত তখন মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক ভিত্তি পুনর্গঠন করেছে। তারা খুব ভালো করেই জানেন যে খলিলের এই কঠোর অবস্থান ভারতের হাত থেকে তাদের এক ধরনের রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে। ফলে অতীত আওয়ামী লীগ সরকারের আমলে যে জামাত শিবির কোণঠাসা হয়ে
পড়েছিল তারা এখন নতুন উদ্যমে রাজনীতিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সর্বোপরি ডক্টর খলিলুর রহমানের এই ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য রাজনীতি বাংলাদেশকে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। একদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের আন্তর্জাতিক বৈধতা, অন্যদিকে চীন ও তুরস্কের মতো সামরিক ও অর্থনৈতিক পরাশক্তির সমর্থন, সব মিলিয়ে ডক্টর খলিলকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে তাকে মাইনাস করা যে কোনো সরকারের জন্যই এখন আত্মঘাতী হবে। আগামী দিনগুলোতে এই জোট বা কৌশলগত সম্পর্ক বাংলাদেশকে কত দূর নিয়ে যায় এবং ভারতের পাল্টা চাল কী হয় সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।